সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরান সরকার অভিযোগ করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্য ও পরোক্ষ বক্তব্যের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিতিশীলতা উস্কে দিচ্ছেন এবং এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হস্তক্ষেপের অংশ। তেহরানের মতে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মন্তব্যগুলো ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভকে উস্কে দেওয়া, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বৈধতা প্রশ্নবিদ্ধ করা এবং জনমনে বিভ্রান্তি তৈরির লক্ষ্যেই দেওয়া হচ্ছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র অতীতেও বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের কৌশল হিসেবে অর্থনৈতিক চাপ, নিষেধাজ্ঞা, তথ্যযুদ্ধ এবং বিরোধী শক্তিকে উৎসাহিত করার পথ বেছে নিয়েছে। ইরানের ক্ষেত্রেও একই ছক প্রয়োগের চেষ্টা চলছে। তেহরানের দাবি, ট্রাম্প প্রশাসনের সময়ে আরোপিত কঠোর নিষেধাজ্ঞা শুধু অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেনি, বরং সামাজিক অস্থিরতা সৃষ্টির একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, যার ধারাবাহিকতা এখনও বিদ্যমান। ইরান মনে করে দেশটির অভ্যন্তরীণ আন্দোলন ও সামাজিক অসন্তোষকে আন্তর্জাতিকভাবে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে যুক্তরাষ্ট্র রাজনৈতিক চাপ বাড়াতে চায় এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপের যৌক্তিকতা তৈরি করছে। একই সঙ্গে ইরানি নেতৃত্ব সতর্ক করে বলেছে, বিদেশি শক্তির এমন হস্তক্ষেপ সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তারা দাবি করছে, ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র ইরানি জনগণের, কোনো বিদেশি নেতার নয়। তেহরান আরও জানায়, এই ধরনের বক্তব্য ও তৎপরতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। ফলে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা যুক্তরাষ্ট্রের এমন উস্কানিমূলক রাজনৈতিক ভাষা ও হস্তক্ষেপমূলক নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয় এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ মেটানোর পথকে অগ্রাধিকার দেয়। যুক্তরাষ্ট্র মুসলিম ব্রাদারহুডের মিশর, লেবানন ও জর্ডানের সংগঠনগুলোকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে, যা বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ওয়াশিংটনের কঠোর অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের কয়েক সপ্তাহ পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ মিশর ও জর্ডানের সংগঠনগুলোকে বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে, আর পররাষ্ট্র দপ্তর লেবাননের সংগঠনকে আরও কঠোর ফরেন টেররিস্ট অর্গানাইজেশন বা এফটিও হিসেবে চিহ্নিত করে। ট্রাম্প প্রশাসনের দাবি, এসব সংগঠন ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসকে সমর্থন দিয়েছে এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী কর্মকাণ্ডে জড়িত। ট্রেজারি বিভাগের ভাষ্য অনুযায়ী, মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখা নিজেদের বৈধ নাগরিক সংগঠন হিসেবে তুলে ধরলেও আড়ালে তারা হামাসের মতো সংগঠনকে সক্রিয়ভাবে সমর্থন করে। মিশরের মুসলিম ব্রাদারহুডের ভারপ্রাপ্ত মহাসচিব সালাহ আবদেল হক এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেছেন, এটি কোটি কোটি মুসলমানের স্বার্থ ক্ষুণ্ণ করে এবং তারা আইনি পথে এর বিরুদ্ধে লড়াই করবে। তার মতে, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের চাপেই ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে এবং এর পেছনে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। যুক্তরাষ্ট্রের এই ঘোষণার ফলে সংগঠনগুলোর প্রতি আর্থিক বা অন্য যে কোনো ধরনের সহায়তা অবৈধ হয়ে গেল, তাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ হলো এবং এফটিও তালিকাভুক্ত সংগঠনের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশও নিষিদ্ধ করা হলো। 1928 সালে হাসান আল বান্নার হাত ধরে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন হিসেবে সক্রিয়। তারা নিজেদের শান্তিপূর্ণ রাজনৈতিক অংশগ্রহণে বিশ্বাসী বলে দাবি করে। লেবাননে আল জামাআ আল ইসলামিয়া নামে পরিচিত সংগঠনটি সংসদে প্রতিনিধিত্ব করে, আর জর্ডানে তাদের রাজনৈতিক শাখা ইসলামিক অ্যাকশন ফ্রন্ট 2024 সালের নির্বাচনে 31টি আসন জিতে। তবে জর্ডান সরকার গত বছর সংগঠনটি নিষিদ্ধ করে। মিশরে 2012 সালে মুসলিম ব্রাদারহুড নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এলে 2013 সালে সামরিক অভ্যুত্থানে উৎখাত হয় এবং এরপর থেকে সেখানে সংগঠনটি নিষিদ্ধ ও দমন-পীড়নের শিকার। মিশর সরকার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছে। অন্যদিকে লেবাননের আল জামাআ আল ইসলামিয়া বলেছে, এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্ত, যার লেবাননের ভেতরে কোনো আইনি প্রভাব নেই এবং এটি ইসরায়েলি দখলদারিত্বের স্বার্থ রক্ষা করছে। যুক্তরাষ্ট্রের ভেতরেও এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে। ট্রাম্পের মিত্র রিপাবলিকান গভর্নররা মুসলিম নাগরিক অধিকার সংগঠন কেয়ারকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছেন, যদিও কেয়ার এই অভিযোগ অস্বীকার করে আইনি পদক্ষেপ নিয়েছে। গাজা উপত্যকায় প্রবল শীতকালীন ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ধসে পড়া ভবন ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন।
ইসরায়েলের দীর্ঘমেয়াদী ভয়াবহ সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ঝড়ের তীব্রতায় ভেঙে পড়ায় এসব প্রাণহানি ঘটে। গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা জানিয়েছে, নিহতদের মধ্যে 2 নারী, একটি কন্যা শিশু এবং একজন পুরুষ রয়েছেন। একই সঙ্গে প্রচণ্ড শীত ও পর্যাপ্ত আশ্রয়ের অভাবে আরও শিশু ও বয়স্ক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাত্র 1 বছরের একটি শিশু হাইপোথার্মিয়ায় মারা গেছে। এর আগের রাতে আরও 2 শিশুর মৃত্যু হয়। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে গাজার মানুষের জীবনযাত্রার কোনো মৌলিক উন্নতি হয়নি। অধিকাংশ মানুষ ধ্বংসস্তূপের ওপর গড়ে ওঠা অস্থায়ী তাঁবুতে বসবাস করতে বাধ্য, যা ঝড়ের সময় উড়ে যাচ্ছে বা দেয়াল ধসে পড়ছে। জাতিসংঘের মানবিক সংস্থাগুলো জানিয়েছে, শত শত তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজারো পরিবার নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। গাজার উপকূলীয় এলাকায় একটি দেয়াল ভেঙে একই পরিবারের 3 জন নিহত হওয়ার ঘটনা এই মানবিক বিপর্যয়ের নির্মম উদাহরণ। সিভিল ডিফেন্স সতর্ক করেছে, পর্যাপ্ত আশ্রয় ও জরুরি সরঞ্জামের অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে, বিশেষ করে শিশুদের মধ্যে। সাহায্য সংস্থাগুলো বলছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল এখনও আশ্রয় সামগ্রী ও মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে, যা এই সংকটকে আরও গভীর করছে। কাতার সহ আন্তর্জাতিক মহল গাজাকে মানবসৃষ্ট মানবিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়ে দ্রুত সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছে। ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধবিরতির পরও 3 মাসে শতাধিক শিশু নিহত হয়েছে এবং চলতি শীতে অন্তত 6 শিশু ঠান্ডায় মারা গেছে, যা প্রমাণ করে গাজায় যুদ্ধ থামলেও মৃত্যুর ধারাবাহিকতা থামেনি। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে, যেখানে সর্বশেষ তথ্যমতে নিহতের সংখ্যা 2500 ছাড়িয়ে গেছে। অর্থনৈতিক বিপর্যয়, বেকারত্ব, মূল্যস্ফীতি এবং দীর্ঘদিনের রাজনৈতিক দমন পীড়নের বিরুদ্ধে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি গণ অভ্যুত্থানে পরিণত হয়। তেহরান, মাশহাদ, ইস্পাহান, সিরাজ সহ দেশের প্রায় সব বড় শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে নির্বিচারে গুলি, টিয়ার গ্যাস এবং ব্যাপক ধরপাকড় চালাচ্ছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে। বহু ভিডিও ও প্রত্যক্ষদর্শীর বর্ণনায় দেখা যাচ্ছে, রাস্তায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালানো হচ্ছে এবং আহতদের হাসপাতালেও নিরাপদে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে সরকার ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বন্ধ রেখে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যদিও স্যাটেলাইট ও বিকল্প মাধ্যমে খবর বাইরে পৌঁছাচ্ছে। এ অবস্থায় গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার এবং মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি করেছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তেহরানকে সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে এর গুরুতর পরিণতি ভোগ করতে হবে ইরানকে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি জনগণের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং দাবি করেন, আন্তর্জাতিক মহল এই দমনপীড়ন ভুলে যাবে না। ট্রাম্পের এই বক্তব্য ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে, যেখানে তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এসব বিক্ষোভ বিদেশি শক্তির উস্কানিতে সংঘটিত। অন্যদিকে ইউরোপীয় দেশগুলো ও জাতিসংঘ ইরানকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি তুলেছে। তবে ইরানি সরকার এখনও কঠোর অবস্থানে অনড়, বরং বিপ্লবী গার্ড ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই আন্দোলন শুধু একটি সাময়িক বিক্ষোভ নয়, বরং ইরানের শাসন ব্যবস্থার বৈধতা ও ভবিষ্যৎকে ঘিরে গভীর সংকেত বহন করছে। মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে এবং আন্তর্জাতিক চাপ যেভাবে তীব্র হচ্ছে, তাতে পরিস্থিতি আরও সহিংস ও অস্থির হয়ে ওঠার আশঙ্কাই বেশি। রাশিয়া যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী সামরিক হুমকির তীব্র নিন্দা জানিয়েছে এবং দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে বাহ্যিক হস্তক্ষেপকে ধ্বংসাত্মক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের ভেতরে অস্থিরতা উস্কে দিতে পরিকল্পিত ও বহিরাগত শত্রুর মদতপুষ্ট যে কোনো প্রচেষ্টা শুধু ওই দেশের সার্বভৌমত্বের উপর আঘাত নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। বিবৃতিতে বিশেষভাবে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার হুমকির প্রসঙ্গ তুলে ধরা হয়। এসব হুমকি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মৌলিক নীতির পরিপন্থী। রাশিয়ার মতে, কিছু শক্তি ইচ্ছাকৃতভাবে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা বা
জন অসন্তোষকে ব্যবহার করে আবারও আগ্রাসনের অজুহাত তৈরি করতে চাইছে, যেমনটি জুন 2025 সালে ঘটেছিল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, যারা এই ধরনের বহিরাগতভাবে উস্কানি দেওয়া অস্থিরতাকে হাতিয়ার বানিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ পুনরাবৃত্তি করার পরিকল্পনা করছে, তাদের অবশ্যই বুঝতে হবে যে এর ফলাফল হবে ভয়াবহ এবং তা শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। রাশিয়ার ভাষ্য অনুযায়ী মধ্যপ্রাচ্য ইতোমধ্যেই যুদ্ধ, সংঘাত ও অস্থিতিশীলতায় জর্জরিত। এমন প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা বা হুমকি দেওয়া পুরো অঞ্চলে উত্তেজনা বিস্ফোরণের ঝুঁকি বাড়াবে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও দুর্বল করে তুলবে। মস্কো আরও বলেছে, ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার একমাত্র ইরানি জনগণের, কোনো বহিরাগত শক্তির নয়। তারা কূটনৈতিক সংলাপ, পারস্পরিক সম্মান এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র সহ সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম দেখানোর অনুরোধ করেছে। রাশিয়ার মতে, শক্তির ভাষা বা সামরিক হুমকি দিয়ে ইরান প্রশ্নের সমাধান সম্ভব নয়, বরং তার নতুন সংঘাতের দ্বার খুলে দেবে, যার প্রভাব বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর গভীরভাবে পড়তে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।